প্রেমগুলোকে প্রত্যাখ্যান করেছি চাকরি এবং কর্মজীবনে নিজেকে আগিয়ে নেওয়ার জন্য। এখন এই চাকরি এবং কর্মজীবনকে আমি প্রত্যাখ্যান করেছি আমার সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য। আমার হাজবেন্ড নিজে দুঃখে আছে কারণ তার বউ অনেক কিপটা। সুপ্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। মানি রুলসের প্রোগ্রামে আমরা মূলত তাদেরকে ইনভাইট করি যারা বিজনেস নিয়ে ডিল করেন, যারা মানি নিয়ে ডিল করেন। কিন্তু আজকে আমার স্টুডিওতে এমন একজনকে হাজির করেছি যিনি মূলত লেখালেখি নিয়ে ডিল করেন। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একজন নবীন লেখকের সাথে, যিনি মূলত থ্রিলার লিখেন। নারী লেখক থ্রিলার লেখেন, এটা বেশ চমকপ্রদ এবং তার লেখার মান আমার কাছে ভালো লেগেছে। আমি যখন তার লেখাটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি সামনে যাই। আজকে আমার অতিথি নবীন লেখক সোহানী শিফা। নামটাও খুব চমৎকার। পরিচয় করিয়ে দিই সোহানী শিফার সাথে এবং তারপরে আমাদের আলাপ সামনে চলতে থাকবে। সোহানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার স্টুডিওতে আজকে হাজির হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে দাওয়াত করে নিয়ে আসার জন্য। সোহানী, তোমার সাথে আমার পরিচয় খুব অল্প সময়ের, বাট তুমি খুব চমৎকার একজন মানুষ। তুমি সুন্দরভাবে লিখছো। এবার বইমেলায় তোমার যে বইটা আমি দেখেছি, তুমি আমাকে পাঠিয়েছিলে, আমি পড়েছি, 86 জনসন রোড। ইটস এ ফ্যান্টাস্টিক নেম। এটা একটা থ্রিলার। প্রথমে কি থ্রিলার সম্পর্কে আমাদের একটু বলবে কিনা? থ্রিলারটা কি? থ্রিলার লেখাটা খুব ইন্টারেস্টিং এক ধরনের লেখা। থ্রিলারটা মূলত হয় যে আপনার একটা অপরাধকে নিয়ে আমরা লিখি। এখন অপরাধকে নিয়ে দুই ধরনের চিন্তা করা যেতে পারে, যে একটা আপনি এই অপরাধটা হয়েছে এটা আপনি মানুষকে জানাচ্ছেন, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই ধরনের অপরাধ ঘটেছে এবং এই ধরনের অপরাধ ঘটার ফলে অপরাধকারীর জীবনের পরিণামটা এইরকম হয়েছে, অর্থাৎ মানুষকে ভীতি ধরিয়ে দেওয়া, অপরাধ সম্পর্কে সতর্ক করা, এটা একটা বিষয়। তো আমার লেখনের ধরনটা হচ্ছে আমি চেষ্টা করি যেন আমার পাঠক ভয় পায়। আমি পাঠককে একটু বেশি ভয় পাওয়াতে খুব বেশি পছন্দ করি। তো আমি চাই যে পাঠক যেন ভয় পায়, সেজন্য আমি সেই রকম ভাবে আমার লেখাটাকে এগিয়ে নিয়েছি বা এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। ব্যাপার হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছো যে তুমি পাঠককে ভয় পাওয়াতে চাও। এটা যেমন বিশ্বের মিডিয়া হাউস যেগুলো, তাদের মূল কাজ কিন্তু সবাইকে ভয় দেখানো। ভয় দেখালে যেটা হয়, সবাই অ্যাট্রাক্টেড হয়। ভয় একটা খুব কঠিন আবেগ, রাইট? হ্যাঁ, তুমি কি শুধু ভয় দেখাতেই চাও, নাকি ভয় থেকে আবার তাদেরকে বের হয়ে আসার সুযোগ করে দাও তোমার গল্পে? না, আমি বের হয়ে আসার সুযোগ করে দিতে চাই না। আমি চাই যে তার মধ্যে এই ভয়টা থাকুক। যদি একজন পাঠকের মধ্যে অপরাধ সম্পর্কে ভয় থাকে, তাহলে সে এই ধরনের অপরাধের সাথে নিজেকে যুক্ত করবে না। আমার ইন্টেনশনটা হচ্ছে মূলত আমার যারা পাঠক থাকবে বইয়ের, তারা অপরাধ সম্পর্কে সতর্ক থাকবে। নিজে যদি এই ধরনের অপরাধের মধ্যে পড়ার সিচুয়েশন হয়, সেটা সে কিভাবে ডিল করবে সেটা সে খানিকটা শিখে নিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে সে নিজেকে এই ধরনের অপরাধ করার থেকে দূরে রাখবে। আমি সচেতনতা বাড়াতে চাই অপরাধ থেকে মানুষের, যেন সে অপরাধের সাথে যুক্ত না হয়। এজন্য আমার লেখার মেসেজটাই ওভাবে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে থ্রিলার পড়তে যে মানুষের মধ্যে অপরাধ প্রবণতার জন্ম হয়, যে তারা শিখে ফেলে যে এই অপরাধটা এইভাবে না করলে যদি অন্যভাবে করা যেত তাহলে সে ধরা পড়তো না। তো এই যে একটা অপরাধ প্রবণতার তৈরিও কি হয় না? প্রবণতা তৈরি হয়। মানুষ সবসময় একটা জায়গা থেকে পজিটিভ জিনিস নেয় না। মানুষ নেগেটিভ জিনিসটা সব জায়গা থেকে অনেক বেশি দ্রুত নেয়, আগে নেয়। এই জিনিসটা কিন্তু মাথায় রেখে একজন থ্রিলার লেখককে লিখতে হয়। যার জন্য আপনারা দেখবেন যে নারী বলেন কিংবা পুরুষ বলেন, থ্রিলার লেখকের সংখ্যা কিন্তু খুব বেশি একটা না। আর আমাদের দেশের প্রেক্ষিতে থ্রিলার লেখক ওই হারিকেন দিয়ে খোঁজার মতো নারী থ্রিলার লেখকের কি অবস্থা। তোমার কয়টা বই বের হলো এ পর্যন্ত? আমার এ পর্যন্ত 3টি থ্রিলার বের হয়েছে। 2011 সালে আমি প্রথম অমর 21 গ্রন্থমেলায় আমার প্রথম থ্রিলার বইটি দিয়ে আমার এই থ্রিলারের পথে আর কি আমার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু সেটা ধরেন মেলার প্রায় শেষ দিকে বইটা হাতে এসেছিল, 6 দিন বাকি ছিল। 6 দিন বাকি ছিল এবং সেই 6 দিনে যে বইটা ভালো ব্যবসা করেছে বা ভালো মার্কেট পেয়েছে, এটা খুবই একটা এমন বিষয় যেটা ভাবা যায় না। কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম যে থ্রিলারের প্রতি আমাদের দেশের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে। আমার প্রথম বইটার নাম ছিল boyfriend.com, যেটা সাইবার ক্রাইম বেস ছিল। তখন কিন্তু আমাদের দেশে 11 সালের কথা বলছি, সাইবার নিয়ে কিন্তু মানুষের অনেক বেশি মাথা ব্যথা ছিল না। তখন অ্যান্ড্রয়েড ফোন কিন্তু খুব বেশি একটা মানুষ ব্যবহার করতো না, এবং যারা ইন্টারনেটের সংযোগ পেতে চাইতো তাদেরকে সাইবার ক্যাফেতে যেতে হতো। আর সেকেন্ড বইটা কি ছিল? আর সেকেন্ড বইটা পুরো 1-1.5 যুগ পরে লিখেছি, অনেক চিন্তা ভাবনা করে, অনেক স্টাডির একটা ফল।
সেটা হচ্ছে লাস্ট নম্বর 403, এবং তারপর লাস্ট নম্বর 403 গত বছরই বের হয়েছিল 2024 সালের বইমেলাতে। পাঠকের এত পাঠকপ্রিয়তা পেয়েছে, এটা আসলে আমি কিন্তু এটাকে নিয়ে ওইরকম মার্কেটিং করিনি। আপনি হয়তো বলবেন যে তুমি তো মার্কেটিং এর স্টুডেন্ট, তুমি নিশ্চয়ই সেরকম মার্কেটিং করেছো। কিন্তু আমি সত্যি কথা, আমি সেরকম মার্কেটিং করতেই পারিনি, কারণ আমার জাস্ট বেবি হয়েছে ওই সময়, এবং আমার সেকেন্ড বেবির এই মাতৃত্বের জার্নিটার মধ্যে আমি একটা থ্রিলার বই লিখেছি, আমার এই প্রেগনেন্সি জার্নিটার ভেতরে। আর তৃতীয় বইটা হচ্ছে তোমার 86 জনসন, আর হ্যাঁ, তৃতীয় বইটা হচ্ছে 86 জনসন রোড, যেটা এই বছর ইত্যাদি দর্শকদের একটু দেখিয়ে দিতে। হ্যাঁ, এই বছর বইটি ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্যাভিলিয়ন 19-এ পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। আর যারা হচ্ছে এই বইটি অনলাইনে সংগ্রহ করতে চায় তারা যে কোনো আর কি অনলাইন বুক স্টোর থেকে নিতে পারবে। এই যে এই বইটি। সুপ্রিয় দর্শক, সোহানী শিফার ক্রাইম থ্রিলার 86 জনসন রোড বইটি এই চমৎকার কাভার। আপনারা যারা বইটি কালেক্ট করতে চান তারা 19 নম্বর প্যাভিলিয়ন ইত্যাদি গ্রন্থ প্রকাশে যোগাযোগ করবেন। ব্যাপার হচ্ছে, তোমাকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যেটা নবীন লেখকদের জন্য খুব দরকার। তুমিও একজন নবীন লেখক, এমন নয় যে তুমি প্রবীণ হয়ে গেছো। যে তুমি যে কোনো একটা গল্পের পেছনে কেমন সময় দাও, নিজেকে কিভাবে প্রিপেয়ার করো? কারণ থ্রিলার রাইটিং যেটা, ইট ইজ নট এ ইজি থিং অ্যাকচুয়ালি। নিজেকে প্রিপেয়ার করো কিভাবে, যদি একটু বলো। থ্রিলার আসলে আমি অনেক বড় লেখক এখনো হয়ে ওঠিনি, আমার জাস্ট যাত্রাটা শুরু। তো শুরুতে 3টা বই লিখেছি, 3টা বইয়ের এক্সপিরিয়েন্সটা বলতে পারি, আমি শেয়ার করতে পারি, কিন্তু এটা এমন না যে এটা সবাইকে ফলো করতে হবে, এটা ফলো করলে রাইটার হওয়া যায়, এরকম না। আমার এক্সপিরিয়েন্সটা কিরকম, আমি যেহেতু থ্রিলার লেখাটা একটু আমার লেখাটা যারা পড়েছে বা আমার লেখাগুলো যারা পড়ছেন তারা বুঝতে পারবেন যে আমার লেখাটাতে আমাকে অনেক স্টাডি করতে হয়, বিভিন্ন ডটস মিলাতে হয় আমাকে, যার কারণে আমাকে আগে ব্রেন চাইল্ড হিসেবে ওটাকে অনেক দিন মাতৃগর্ভের মতো ব্রেনে লালন পালন করতে হয়, এবং ওটাকে আমি ব্রেনে লালন পালন করতে থাকি। এই ঘটনাটা এইভাবে হবে, এভাবে হবে, বিভিন্ন জায়গা থেকে আমি তথ্য কালেক্ট করে আমি এই ডটগুলোকে মিলাই, আমার এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার, এই টোটালটা আমি আমার মাথার ভেতরেই করতে থাকি। এইটাও যে ব্রেনের জন্ম নেওয়া, তাই মাতৃগর্ভের মতো ব্রেনের ভেতরে ওইটা একটা লম্বা সময়কাল ধরে চলতে থাকে। তো এভাবে করে থাকতে থাকতে এক সময় যখন আমার মনে হয় যে না, এখন আমি লিখতে পারবো, তখন আমি লেখা স্টার্ট করি, এবং আমার লেখা 2 মাস, 1.5 মাস, 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, তুমি কি কোনো লেখার মাথার মধ্যে একটা প্লটিং করো, ইটস ওকে, কিন্তু তুমি কি কোনো ক্যারেক্টারাইজেশন বা কোনো চ্যাপ্টার ওয়াইজ গল্পের কাঠামোটা কি খাতার মধ্যে প্রথম একটু? না, আমার টোটালটা আমার মাথার মধ্যে থাকে। আমার খাতায় যেদিন আমি খাতাতে কলম ছোঁয়াই সেদিন থেকে একদম শেষ করে ফেলতে হবে। তার মানে আমি যেটা বুঝলাম দর্শক, সোহানী শিফা যেটা করে সেটা হচ্ছে গল্পের টোটাল অবয়বটা মাথার মধ্যে ধারণ করে, আস্তে আস্তে এটা গ্রো করতে থাকে। তারপরে এই চিন্তাটা যখন পরিপক্কতায় রূপ নেয়, একটা ম্যাচিউর লেভেলে যায়, তখন সে খাতা নিয়ে লিখতে বসে, এবং তখন এক টানে 1-1.5 মাস 2 মাসের মধ্যে লেখাটা শেষ করে। দ্যাটস এ ভেরি গুড থিং। আচ্ছা, আমি যতদূর জানি যে তুমি পড়াশোনা করেছো মার্কেটিংয়ে BBA MBA করেছো, তারপরে তুমি তোমার পেশা জীবনে চাকরি দিয়ে শুরু করেছো, সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলে, এখনো খানিকটা আছো বলে মনে হয়। তারপরে ধরো তোমার বাচ্চা হলো, 2টো বাচ্চার মা, তুমি বাচ্চা পালন করছো, এখন তুমি খানিকটা পেশা জীবন থেকে দূরে। এই যে একটা মোটামুটি একটা লম্বা জার্নি বলবো 8-10 বছরের, এর মধ্যে ধরো যে মাতৃত্বকালীন যে সময়টা, একটা মেয়ে মা হয়ে ওঠা, এটা খুব কঠিন একটা জার্নি আমি মনে করি। তুমি 2টো বাচ্চার মা, এই মাতৃত্বকালীন সময় সম্পর্কে তুমি কি বলবে? তুমি হাউ আর ইউ এনজয়িং দিস ডেজ? বা এটা খুব তোমার জন্য কষ্টকর, নাকি স্বপ্নের, নাকি পরিশ্রমের, কি বলবা তুমি? কোয়েশ্চেনটা তো বিশাল বড় হয়ে গেল। এখন আপনার এই বিশাল বড় কোয়েশ্চেন আমি 2-3টা কোয়েশ্চেন পেয়েছি, তো 2-3টা কোয়েশ্চেন আমি ধীরে ধীরে উত্তরগুলো দিচ্ছি, যেহেতু কোয়েশ্চেন 2-3টা, ধীরে ধীরে উত্তর দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মাতৃত্ব। জীবনে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাকে কোনো কিছু পেতে হলে কিছু জিনিস ত্যাগ করতে হবে। যদি আপনি কোনো কিছু পাওয়ার জন্য কিছু জিনিস ত্যাগ করতে না পারেন, তাহলে মনে করেন যে আপনি ওই জিনিসটাও পাবেন না, বা যদি ওটা আপনি পানও জীবনও, সেটা পূর্ণতা দিবে না আপনাকে। সে কারণে কিছু কিছু জিনিস আমাদেরকে পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ জিনিসই ছেড়ে দিতে হয়। এই কথাটা আমি এই কারণে বললাম যে আমার পেশা জীবনটা খুব ইন্টারেস্টিং। আমার পেশা জীবনটা ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে আমি একদম বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তারপর হাতে সার্টিফিকেটটা নিয়ে তারপর সে চিন্তা করবে এবার আমি কোথাও এখানে CV ড্রপ করব, আমি জব করব, আমি এরকম একটা পজিশনে যাব বাংলাদেশের প্রেক্ষিতে। বিদেশের বিষয়টা আলাদা, তারা তো হচ্ছে কর্মমুখী, খুব অল্প বয়স থেকে কর্মমুখী।
আমার ব্যাপারটা যেটা হয়েছিল, আমি খুব অল্প বয়স থেকে কর্মমুখী। আমি যখন আমার গ্র্যাজুয়েশন যখন আমি শুরু করি, আমি তখন থেকেই হচ্ছে চাকরি করছি। তো চাকরি করছি এটার মানে এই না যে আমার সংসারে বিশাল অভাব ছিল, আমি নায়িকা শাবানার মতো চাকরি বাকরি করে তারপর আমি সংসার চালিয়েছি। ইটস নট লাইক দ্যাট। বাট আমি নিজেকে কর্মমুখী রেখেছিলাম। আমি হচ্ছে পুরাতন ঢাকার খুবই একটা রিজার্ভ ফ্যামিলিতে আমার বেড়ে ওঠা। যখন আমার বাবা মারা যায়, তখন বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারিনি যে আসলে জীবনটা কিরকম। আমি সেই প্রতিদিনের মতো আমি তো আমার বাবা মার একমাত্র সন্তান, তো আমি প্রতিদিনের মতো সকালবেলায় ঘুম থেকে উঠে হচ্ছে স্কুলে যেতাম, স্কুল থেকে আব্বু আম্মুর সাথে বাসায় আসতাম। এবং আমার এখনো মনে আছে যে আমার স্কুল জীবনে আমার ব্যাগটা আমার বাবার কাঁধে থাকতো অথবা আমার মার হাতে থাকতো, আমি আমার কাঁধে নিতাম না। মানে দায় তো দূরে রইলো, ব্যাগও নিজের কাঁধে নিতাম না, এমন একটা জীবন আমি কাটিয়েছি। যখন আমার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন, তখন আমি আসলে জীবনটা কি এটা বুঝতে শিখেছি। এমন অনেক অনেক কাছের মুখ যাদেরকে আমি মনে করি তারা আমার মানে ওয়েল উইশার, তারা আর সে সময় আমার ওয়েল উইশার ছিলেন না। এবং এমন অনেক কাছের মানুষ ছিল যাদেরকে দেখেছি যে তারা এখন আমাদেরকে ঝামেলা মনে করছে। আমরা কিন্তু কারো কাছে ঝামেলা হয়ে যায়নি, কিন্তু তারা মনে করছে, মানে তাদের ভেতরে এই জিনিসটা আছে যে আমার কাছে যদি এটা নিয়ে আসে বা এটা চায় তখন আমরা কি করব। এই জিনিসটা আমি ফিল করলাম। আমি আমার মাকে দেখলাম, আমার মায়ের যে মন খারাপ হওয়া, আমার মাকে খুব কাছ থেকে আমি রিয়েলাইজ করলাম যে মানুষের এই যে মানে ইকোনমিক পাওয়ারটা যখন আপনার নড়বড়ে হয়ে যাবে, তখন আপনার অনেক মানে কঠিন আপনজন আপনার থাকবে না, আপনার মা আপনার থাকবে না, আপনার ভাই আপনার থাকবে না, আপনার বোন আপনার থাকবে না, আপনার সবচেয়ে কাছের যাদেরকে মনে করেন তারা কেউই তখন আপনার থাকবে না। এই জিনিসটা যখন আমি রিয়েলাইজ করলাম, তখন আমি বুঝলাম যে আর আমি তো একা, আমার তো ভাই নেই, বোন নেই, কেউ নেই। আমার আম্মা আজকে যে জিনিসটা ফেস করছে, সেম জিনিসটা যদি আমার সাথে ঘটে আর আমিও যদি একটা বয়সে গেলে এইরকম হয়, আমার আম্মু তো আত্মীয় স্বজনকে বলছে কিন্তু আমার তো কেউ নাই, আমি তো একা। তখন আমি আমার জীবনে একটা ছক এঁকে ফেললাম। আমি একটা বিষয় কি, আমি একটা করে প্ল্যান করি এবং আমি ওই প্ল্যানের পিছনে ধীরে ধীরে ছুটি। আমার যে খরগোশের মতো অবস্থা, খরগোশ না কি বলো এটাকে, কচ্ছপের মতো অবস্থা, ধীরে ধীরে আমি আমার ওই জায়গাতে মানে যাই। তো যখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম, তখন আমি বললাম যে আমাকে তো পড়ালেখা করতে হবে। যেহেতু আমি পড়ালেখা করতে চাইলাম এবং আমি প্রথমে বলেছি আমি পুরাতন ঢাকার মেয়ে, বাবা মারা গেছে, সো আমাকে তো এবার মানে যেভাবে হোক বিয়ে দিয়ে দিতে হবে, এক সেকেন্ডও বাড়িতে রাখা যাবে না, কারণ এ দায়ভার আবার কে নিবে? মায়ের দায়ভার নিবে, আমার মেয়ের দায়ভার কে নেবে? তখন আমি নিজেকে চিন্তা করলাম যে না, আমাকে তো প্রথম কথা হচ্ছে আমাকে এইচএসসি পাস করতে হবে এবং খুব ভালোভাবে এইচএসসি পাস করতে হবে। আমি তখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজে পড়ি এবং আমি বললাম যে না, আমাকে যেভাবে হোক আমাকে ভালো রেজাল্ট করতে হবে। এবং আমি পড়ালেখা খুবই মনোযোগী হলাম। আমার প্রেম করার সময় ছিল না, প্রেমের অনেক প্রস্তাব এসেছে, অনেকে ভালোবেসেছে, অনেকে ভালোবাসি বলেছে, কিন্তু আমি কাউকে অ্যাকসেপ্ট করতে পারিনি। তার কারণটা হচ্ছে আমি তো যে বললাম আমি একটা টার্গেট ওয়াইজ, আমি একটা গোল নিয়ে আগে, এর মাঝখানে প্রেমকে যদি আমি আপন করে নিতে চাইতাম তাহলে আমাকে অবশ্যই বিয়ে করতে হতো, তখনই আমাকে সবকিছু ছেড়ে দিয়ে মানে ফ্যামিলি তৈরি করতে হতো। আমি ওই জিনিসটাতে যাইনি। তো এই কথাটা এই কারণে বললাম যে আমি নিজেকে ডেভেলপ করে আমি কিন্তু আমার ফ্যামিলিতে প্রথম পোস্ট গ্রাজুয়েট, মেয়েও বলতে পারেন ছেলেও বলতে পারেন, মানে দুজনের মধ্যে আমি প্রথম পোস্ট গ্রাজুয়েট। আর মেয়েদের মধ্যে তো আমি গ্র্যাজুয়েটও প্রথম, মেয়েদের মধ্যে থেকে আমি গ্র্যাজুয়েটও প্রথম, এবং ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে উভয়ের মধ্যে আমি পোস্ট গ্র্যাজুয়েটও প্রথম। তো এই যে আমার জার্নিটা, এটা অনেক কঠিন একটা জার্নি ছিল, যার জন্য আমার জীবনের প্রেমগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি, আসলেও আমি গুরুত্ব দিতে পারিনি। তো আমার প্রেমের হাল হচ্ছে এটা। আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে আমি কতটা আমার ক্যারিয়ার মুখে ছিলাম, আমি কতটা ক্যারিয়ারকে আমার গুরুত্বপূর্ণ আমি ভেবেছিলাম। তো তারপরে আমি খুব দ্রুত চাকরি জীবনে চলে আসি। আমি কাছের মানুষদের চেহারা কিরকম হয় এটা আমার বোঝা খুব ভালোই হয়ে গিয়েছিল। তো আমি আমার কাজের জায়গাতে আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে এর মধ্যে আমি সাংবাদিকতা করেছি, আমি স্কুলে চাকরি করেছি, আমি একটা হচ্ছে ফুল টাইম স্কুল আর কি, আপনার কি বলে এমপিও ভুক্ত স্কুলে আমি শিক্ষকতা করেছি। তো এর মাঝখানে আমি লেখালেখি টুকটাক চালাতাম, কিন্তু একটা সময়তে না আমি লেখালেখিটা কন্টিনিউ করতে পারিনি, কারণ শিক্ষকতা, আপনার লেখাপড়া এবং মানে হচ্ছে সবকিছু মিলিয়ে আমাকে একটা সময় দিতে হয়েছে, যার জন্য আমি লেখাটা এরপরে আর ওভাবে মানে এইচএসসির মধ্যে আমি boyfriend.com লিখেছিলাম, কিন্তু তারপরে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এই আমার কর্মজীবনকে সময় দিতে হয়েছে। এই যে আমি কাজকে এত ভালোবাসতাম, কাজকেই আমি গুরুত্বপূর্ণ মনে করেছি এবং
আমার টার্গেটটা ছিল যে আমি একটা পজিশনে যাব, সেই জায়গা থেকে আমি অফ করে এখন আমি আমার পরিবারকে সময় দিচ্ছি। এখন এই যে তোমার মাতৃত্বকালীন যে সময়টা, দুটো বাচ্চা পেটে ধারণ করেছো, তাদেরকে জন্ম দিয়েছো, এখন মানুষ করছো, এই জার্নিটা তোমার কেমন লাগছে? এবং তুমি চাকরিকে স্যাক্রিফাইস করেছো ফর দ্য সেক অফ দ্য কিডস, হাউ ইজ ইউ ফিলিং অ্যাবাউট দ্যাট? আমার প্রেমগুলোকে প্রত্যাখ্যান করেছি চাকরি এবং কর্মজীবনে নিজেকে আগিয়ে নেওয়ার জন্য। এখন এই চাকরি এবং কর্মজীবনকে আমি প্রত্যাখ্যান করেছি আমার সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য। আমি এটাই বললাম যে আপনাকে গুরুত্বটা নির্ধারণ করতে পারতে হবে, আপনি কাকে গুরুত্ব দিবেন। তাহলে কি এরপরে আমার প্রশ্ন হতে পারে যে তার মানে সামনে এরকম কিছু কি আসছে যেটার জন্য তুমি বর্তমান অবস্থাকে স্যাক্রিফাইস করবে? আমি আমার বর্তমান অবস্থাকে স্যাক্রিফাইস করতে পারবো না। তার কারণ হচ্ছে মানুষের জীবনের বেশ কিছু ধাপ থাকে, এই ধাপগুলোর প্রত্যেকটার একটা নিজস্ব সৌন্দর্য থাকে। আমার এখন যে সময়টা যাচ্ছে এটা আমার শরীরের অংশের মতোই। হ্যাঁ, এটাকে আমি ইগনোর করতে পারবো না এবং এটার জন্য আমি সবকিছু ইগনোর করতে পারবো, বাট এটাকে আমি ইগনোর করতে পারবো। তার মানে এখন তুমি সামনে যেটাকে, এটাই নিয়ম যে এখন তুমি সামনে নিজেকে গ্রো করবা উইথ দিস সিচুয়েশন। হ্যাঁ, উইথ দিস সিচুয়েশন, এই সিচুয়েশন সহ গ্রো করবা। তার মানে সামনে তোমার প্রফেশনে ব্যাক করার একটা প্রশ্ন আসছে, অথবা লেখালেখিতে সাংঘাতিকভাবে মনোনিবেশ করার একটা প্রশ্ন আসছে, বাচ্চাদের গ্রো করানোর একটা প্রশ্ন আসছে, সংসার সামলানোর একটা প্রশ্ন আসছে। তো এর মধ্যে তোমার লেখালেখিকে নিয়ে সামনের ভাবনা কি? লেখালেখিকে নিয়ে সামনের ভাবনাটা হচ্ছে সুদূর প্রসারী। আর তার কারণ হচ্ছে আমি বললাম আমার অবস্থা কচ্ছপের মতো, আমি খুব ধীরে ধীরে রিল্যাক্স মুডে আমার গন্তব্যে পৌঁছাতে পছন্দ করি। আমার এত তাড়াহুড়া নেই। আমি যেহেতু আবার ফিরেছি লিখবো, তো আমি ধীরে সুস্থে লিখছি। এখন এমন না যে আমি প্রতি বছরে বছরে আমি আমার পাঠককে একটি করে বই দিতে পারবো, এরকম না। তবে আমার ইন্টেনশন হচ্ছে আমি প্রতি বছরে বছরে বই দিব না। যদিও গত বছর হয়েছে, এই বছর একটা বই এসেছে, কিন্তু প্রতি বছরে বছরে বই দিব এটা আমার ইন্টেনশন না। আমার ইন্টেনশন হচ্ছে আমি যদি এমন একটা বই লিখতে পারি যে বইটা আমার কাছে ভালো লাগে, অ্যাজ এ পাঠক আমার গল্পটা ভালো লাগবে, অ্যাজ এ পাঠক আমি ওখান থেকে কিছু শিখবো, তো তখন আমি ওই বইটা, ওই পাণ্ডুলিপিটা আমি প্রকাশকের হাতে তুলে দেব। তার মানে তুমি কোয়ালিটিকে গুরুত্ব দাও? হ্যাঁ, আমি কোয়ালিটিকে খুব বেশি গুরুত্ব দিই সব সময়। দ্যাট ইজ ওয়ান্ডারফুল। এবার ধরো তুমি চাকরি করেছো, লিখছো, ভবিষ্যতে তোমার ব্যবসায়ী হিসেবে নিজেকে দাঁড় করানোর কোনো ইচ্ছা আছে কিনা? এই কোশ্চেনটা থেকে একটা আমি একটু অন্যভাবে উত্তরটা দিচ্ছি। আপনি বাগিচায় বুলবুলি গানটা নিশ্চয়ই শুনেছেন। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস না। আপনি তো মানে গীতিকার, আপনি তো এগুলো বেশি ভালো জানার কথা। আপনার আরেকটা পেশা, আপনার শখ আর কি গীতিকার। এই গানটার একটা করুণ পরিণতি আছে। আমরা যদিও এখন এটাকে রিমেক করে বিভিন্ন সিচুয়েশনে খুব রোম্যান্টিক মুডে শুনি, কিন্তু এইটার গল্পটা কিন্তু রোম্যান্টিক না। এটার গল্পটা হচ্ছে কিরকম? এটার গল্পটা হচ্ছে যে বাড়িতে কবি কাজী নজরুল ইসলামের বাচ্চা মারা গেছে, বুলবুলি। সে মারা গেছে, তার হাতে টাকা নেই যে এই সৎকার করবে। তখন তিনি প্রকাশকের কাছে গিয়েছিলেন যেন কিছু টাকা তিনি তাকে দেয়, ধার হিসেবে দেয়। তো প্রকাশক তাকে টাকা দেয়নি, তাকে অনুরোধ করেছিল যে আপনি এই লেখাটা একটা আমাকে লিখে দেন, আপনাকে এটার বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা দিব, কিন্তু তাকে ধার দেয় নাই, কাজের বিনিময়ে টাকা দিয়েছে। তো এই প্রশ্নটা বলার কারণ হচ্ছে বর্তমানে আমাদের দেশে যারা লেখালেখি করছে সবারই একটা পেশা আছে, প্রত্যেকের পেশা আছে, কারণ সবাই বুঝতে পেরেছে যে আমাদের দেশে মেধার মূল্যটা কিন্তু কম। সেজন্য প্রত্যেকটা মানুষের একটা পেশা আছে এবং তার পাশাপাশি সে লেখালেখি করে। কেউ সাংবাদিকতা করে, যদি সাংবাদিকতাকে আপনি ওভাবে ধরবো চাকরিজীবী, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, তো চাকরি করে, কেউ ব্যবসা করে, এইরকম কিছু পেশা, সবারই একটা পেশা আছে এবং সেই পেশার পাশাপাশি সে লেখালেখি করে। কারোই কিন্তু আপনি যদি খুঁজে দেখেন মানে লেখালেখিটা ফুল টাইম জব কারোই না। তো আমার লেখালেখি নিয়ে আমার একটা সুদূর প্রসারী একটা প্ল্যান আছে, আমি তো বললাম, বাট এটার পাশাপাশি আমার বিজনেস স্টার্ট করার ইচ্ছে আছে। কারণ আমি মনে করি যে আমি যে কাজের জন্য আমার হচ্ছে এত সুন্দর একটা ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, সে কাজটাতে যেন কোনো গাফিলতি না হয়, সেজন্য আমি এন্টারপ্রেনার হতে চাই। এবং আমি যদি এন্টারপ্রেনার হই তাহলে সেখানে আমি আরো কিছু মানুষের কর্মক্ষেত্র তৈরি করতে পারবো, এবং যেটা আমার অনেক দিনের ইচ্ছে। এবং সে সাথে একটা জিনিস হবে, যাদেরকে আমি সময় দিতে জন্য আমার এত বড় স্যাক্রিফাইস করেছি, মানে অনেক স্যাক্রিফাইস, আমার লাইফে অনেক স্যাক্রিফাইস, কিন্তু আমার এই চাকরি জীবন, আমার এই লেখাপড়া চালিয়ে নেওয়ার এই টোটাল স্যাক্রিফাইসটাকে দূরে সরিয়ে যাদের জন্য আমি সময় তৈরি করেছি তাদেরকে আমি কাজের পাশাপাশি সময় দিতে পারবো। হ্যাঁ, তার মানে জব করলে সেই স্বাধীনতা থাকে না, তুমি যদি এন্টারপ্রেনার হও, ব্যবসা করো, তাহলে সেই স্বাধীনতা অনেকটাই। নারীদের জন্য কিন্তু আমি মনে করি নারীদের জন্য
পুরুষদের জন্য ঠিক আছে, বাট নারীদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে সে যদি পরিবারকে সময় দিতে চায় এবং আর্থিক সচ্ছলতা চায়। আমরা কাজটা কিন্তু মূলত আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্যই করি। তো আর্থিক সচ্ছলতা যদি সে চায় তাহলে নিজে কিছু একটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যেহেতু পড়েছো মার্কেটিং এ, তার মানে তুমি সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়টা বুঝো। যারা ঘরে মানে হাউস ওয়াইফ হিসেবে যারা কাজ করছে তারা যদি কোনো বিজনেস শুরু করতে চায় বা প্রোডাক্ট সেল করতে চায়, অ্যাজ আ স্টুডেন্ট অফ মার্কেটিং তুমি একটু পরামর্শ দিবে যে তারা কিভাবে প্রোডাক্ট সেল করা শুরু করবে? প্রোডাক্ট, আমার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং, কিন্তু বিষয়টা এমন যে দেখা যায় ইঞ্জিনিয়ারিং পড়লেই ভালো ইঞ্জিনিয়ার হয় না। আমি মার্কেটিংয়ে পড়ে বড় বক্তা হয়ে গেছি বা মার্কেটিং খুব বুঝি, বিষয়টা এমন না। এই কথাটা বলার কারণ হচ্ছে যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, আপনাকে মেইন কথা হচ্ছে প্রোডাক্টটা সম্পর্কে আপনার A to Z আইডিয়া নিতে হবে। A থেকে Z পর্যন্ত আইডিয়া প্রোডাক্ট সম্পর্কে নিতে হবে। এমন হোক যদি ওটা পচনশীল প্রোডাক্ট হয়, আপনি বাড়িতে কয়দিন রেখে পচান ওটাকে, মানে এমনি রেখে দেন খুলে, দেখেন কয়দিনে পচে। এটা কয়দিনে পচে সেটা জানাটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। এটা পচলে কত ধরনের শেড আসে সেটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন বললাম, জানার তো কোনো শেষ নেই। একটা ব্যবসায় নামতে হলে আপনাকে সবার আগে আপনি কি বিক্রি করছেন সেটার উপর আপনাকে নলেজ নিতে হবে। আপনি কি বিক্রি করবেন সেটা সম্পর্কে যদি আমি একদম সহজ ভাষায় বলছি, আমাদের যেটা হচ্ছে মার্কেটিং এর ভাষা সেটা তো দেখা গেছে যে একজন সাধারণ ব্যবসায়ী বুঝবে না। তাই আমি এমন একটা ভাষা ব্যবহার করছি যেটা একটা সাবলীল ভাষা, যেটা বাড়িতে ড্রয়িং রুমে আড্ডা দিলে আমি যেভাবে কথা বলি সেই ভাষাটাই আমি ব্যবহার করছি। যে আপনি প্রথম কথা হচ্ছে আপনি কি বেচবেন তার সম্পর্কে আগে আপনি জ্ঞান নেন, তারপর কেন বেচবেন সেটা আপনি জানবেন। আগে তো কি বেচবেন সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে, তাহলে আপনি বুঝবেন যেটা আপনি কেন বেচবেন। মানে সাপোজ পানি তো আপনি বিক্রি করবেন, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, কিন্তু পানিটা আপনি কেন বিক্রি করবেন এটা আপনাকে তৈরি করে নিতে হবে, যেটা আপনি কেন বিক্রি করবেন, এটার কি কাজ, কি ভালো কি মন্দ। অন্যজনের পানিটা 14 ঘন্টার পরে নষ্ট হয়ে যায়, আমার এই পানিটা 21 থেকে 22 ঘন্টা পর্যন্ত ঠিক থাকে, কিন্তু কেন থাকে? ওই যে বললাম পচে গেলেও ওইটারও বিভিন্ন শেড সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। একইভাবে যদি আপনি এমন প্রোডাক্টে আসেন যেটা অপচনশীল প্রোডাক্ট, তাহলে এইটা যদি হয় আপনার গহনা, তাহলে কোন ওয়েদার এটা ডিসকালার হতে পারে এটা আপনার ধারণা নিতে হবে। এটাতে কি ম্যাটেরিয়ালস আছে সেটা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে। যদি সেটা হয় কাপড় চোপড়, তাহলে সেটার ক্ষেত্রেও আপনাকে জানতে হবে যে কতদিন পরে আমার এই ফেব্রিকটা হচ্ছে এক্সপায়ার হয়ে যায়, এই ফেব্রিকটা কতদিন আমার কাছে যদি পড়ে থাকে, আমি এটা ব্যবহার করলে কাস্টমারের বাড়িতে গিয়ে এটা ফেটে যাবে। এই বিষয়টা আপনাকে নলেজ নিতে হবে। মেইন কথা হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ নিতে হবে একেবারে ভরপুর, তারপর আপনি বিক্রি করবেন, তখন আপনি বুঝে যাবেন যে আসলে কি বললে মানুষ এটা কিনবে। অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে খুব ইম্পর্টেন্ট কথা যে প্রোডাক্ট আমি সেল করব সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমি মানে স্বচ্ছ ধারণা না রাখি তাহলে আসলে আমি সেল করব কি। দর্শক, আরও অনেক আসপেক্ট আছে জানার, কারণ একটা প্রোডাক্ট সেল করতে হলে একেবারে মার্কেটিংয়ের মানে একদম শুরু থেকে টাকাটা ঘরে আসা পর্যন্ত আপনাকে কনসিডার করতে হয়। সো ইউ নিড টু রিসার্চ অন দ্যাট, ইউ নিড টু স্টাডি অন দ্যাট যে আসলে কীভাবে কি সেল করবেন। আচ্ছা, এখানে তোমার লেখক জীবন, চাকরি জীবন, তুমি ব্যবসা করবা সে জীবন, পারিবারিক জীবন, সব কিছু মিলিয়ে আমি আরেকটা অন্য ধরনের প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আর্থিক ম্যানেজমেন্ট একটা বিষয় আছে, তুমি জানো যে সেটা নিয়ে আমি কাজ করি। এই যে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট তোমার জীবনে এটার গুরুত্ব কতটুকু বা মানুষের জীবনে এটার গুরুত্ব কতটুকু আছে বলে তুমি মনে করো? আমার নিজের জীবনের থেকে একটু বলি। আমার স্টুডেন্ট লাইফে, আমার মানে পুরো এন্টায়ার স্টুডেন্ট লাইফে, যখন থেকে আমি আর কি কাজ করি আর কি, তখনের কথা বলছি, এন্টায়ার স্টুডেন্ট লাইফে আমার ফ্রেন্ডরা আমাকে কিপটা বলেই জানতো। আচ্ছা। তো এবং সবাই জানতো যে এই টেবিলের বিল আমি দিব না। এটা কেন বললাম, এটা ফাইন্যান্স ম্যানেজমেন্টের একটা অংশ। স্টুডেন্ট লাইফে কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে যে এই টেবিলের বিল আমি দিব, তাহলে সব বন্ধু বান্ধব আমার কথা শুনবে, আমার একটা ভাব আসবে। আমি কখনো এই ভাবে যাইনি। তাই বলে আমার যে ভাব কমে গেছে তা কিন্তু না। তুমি কি কৃপণ বলবো তোমাকে? না, আমার ভাব কমে গেছে তা না। এই সিচুয়েশন, টেবিলটা আমি কিভাবে ম্যানেজ করতাম এটা যদি আপনারা বোঝেন তাহলে বুঝে যাবেন যে আমি আর্থিক বিষয়টা কিভাবে ম্যানেজ করি। আমার এটা ইন্টেনশন থাকতো যে আমার কোনো না কোনো ফ্রেন্ড দিবে, আমি তো দিব না।
তো এমন না যে ঘটনা আমার কাছে টাকা নেই, বিশেষ করে আমাকেই ধরা হতো তুমি চাকরি করো, তুমি টাকা দিবে, তুমি কেন টাকা দিবে না। তা আমি বলতাম শোনো তোমাদের তো বাবার টাকা, তোমাদের বাবার টাকা খরচ করতে মায়া লাগে না, কিন্তু আমি তো নিজে ইনকাম করি, আমার খুব মায়া লাগে টাকা খরচ করতে। হ্যাঁ, আমার প্রত্যেকটা টাকার হিসাব আছে যে আমি এভাবে মানে এটা আয় করেছি, এটার জন্য আমি এই স্যাক্রিফাইস করেছি, আমার দ্বারা নিজের টাকা আসলে এভাবে খরচ করা সম্ভব না। যদি খাওয়াতে চাও খাওয়াও, না খাওয়াইতে চাইলে দরকার নাই, খাবো না, হয়ে গেল, খাবো না। এতে আমি যেটা দেখেছি এখানে যে বন্ধুত্বটা হয়েছে সেই বন্ধুত্বগুলো আমার নষ্ট হয়নি। আমি আমার বন্ধুদের টাকা দিয়ে বন্ধুত্ব কিনিনি আমি। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে মানে করতে চাই আমি, সেটা হচ্ছে তুমি টাকা যখন আয় করেছো, টাকা খরচ করেছো, টাকা খরচ করাটা আমার কাছে মনে হয় কঠিন। হোয়াট ডু ইউ থিঙ্ক? যিনি টাকা আয় করে তার জন্য টাকা খরচ করা খুবই কঠিন। যেমন ধরেন যে ফ্যামিলিতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড কর্মজীবী, ওয়াইফ মানে হোম মেকার, আমি হোম মেকার বলতে বোঝাচ্ছি গৃহিণী আর কি। হ্যাঁ, তো সেই ফ্যামিলিতে হাজব্যান্ডগুলো খুব কিপটা থাকে, দেখবেন ওয়াইফদের অনেক কষ্ট করে পটিয়ে পটিয়ে টাকা তারপরে তার কাছ থেকে নিতে হয়। হ্যাঁ, এখন কি তোমার হাজবেন্ড খুব কিপটা? আমার হাজবেন্ড নিজে দুঃখে আছে কারণ তার বউ অনেক কিপটা। That is fantastic. ও নিজে কিনতে চায় কিন্তু আমি শপিং এ নিয়েই যাই না ওকে, আর কিনবে কিভাবে? এখন তো মানে এমন অবস্থা হয়েছে যে বলতেছে যে বউ কিপটা হওয়াটা আসলে মানে সৌভাগ্যের লক্ষণ না। আচ্ছা, তোমার যে দুটো ছোট ছোট বাচ্চা, এদের নামে কি তুমি মানে চিন্তা করেছো বা শুরু করেছো কিনা যে কোনো ডিপোজিট স্কিম? এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু ওদের না, সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ। আমি আমার বাসায় একটা ছোট্ট জিনিস বলি, আমার বাসায় ছোট ছোট কিছু ইনভেলপ আছে, এই ইনভেলপের উপর লেখা আছে এটা কোনটার কি খরচ। আমি ফাইন্যান্স ম্যানেজমেন্টের একটা গল্প, আমি কিন্তু ফাইন্যান্সের স্টুডেন্ট না, ট্রাস্ট মি, বাট আমি এই ম্যানেজমেন্টটা আমার ইনভেলপ পদ্ধতি বলে এটা, ইনভেলপ পদ্ধতিতে আমি টাকা সঞ্চয় করি। কিরকম ধরেন একটা ছোট্ট জিনিস বলি, আমাদের গত বছর একটা আইপিএস কেনা হয়েছে, তো ওই আইপিএস এর জন্য আমি একটা ইনভেলপ করেছি। আইপিএসটা আমাদের বাসায় লাগাতে নিয়ার অ্যাবাউট 40,000 টাকা গিয়েছে। তো ব্যাটারিটাই খুব সম্ভবত 27,000 টাকা ব্যাটারিটার দাম, আর ইনস্টলেশন চার্জ আদার্স নিয়ে আর কি। তো তখন আমি একটা ইনভেলপ করলাম, কারণ হচ্ছে আমি যেটা জানলাম যে ব্যাটারিটার দাম হচ্ছে 27,000 টাকা। তো আমি একটা ইনভেলপ করেছি, প্রতি মাসেই আমি ওইখানে 200-300 টাকা রাখি ওই ইনভেলপে। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে 400-500ও রাখি। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এইটা ধরো 3 বছর যাবে আমার এই ব্যাটারিটা, আমি ধরে নিলাম 3 বছর পর এই ইনভেলপে যে টাকাটা জমা হবে তার সাথে আমার খুব অল্প টাকা ভরলে আমার নতুন ব্যাটারি চলে আসবে। তো এই পদ্ধতিতে আমি এটা এমন একটা খরচ যেটা আমার খুবই প্রয়োজনীয় খরচ, এবং আমাকে এই ব্যাটারিটা লাগাতেই হবে আইপিএস এ, কারণ আমার বাচ্চারা আছে এবং এই খরচটা আমাকে বেয়ার করতেই হবে, কিছুদিন পরে এটা আমাকে বের করতে হবে। তো এই ধরনের খরচগুলোকে আমি এই ইনভেলপ পদ্ধতিতে ম্যানেজ করি। সুপ্রিয় দর্শক, এখানে একটা বিষয় একটু বলে রাখি, জাপানিজরা এই ইনভেলপ পদ্ধতিতে তারা তাদের খরচকে মেনটেন করে। দ্যাট ইজ এক একটা ইনভেলপে এক একটা খরচের খাতের টাকা আগেই ঢুকিয়ে রাখে বাজেটিং করে। যেমন ধরেন ভাড়ার টাকা এক জায়গাতে, ইলেকট্রিসিটি গ্যাসের টাকা এক জায়গাতে, খাবারের টাকা এক জায়গাতে, এডুকেশনের টাকা এক জায়গাতে, এইভাবে করে ইনভেলপে প্রত্যেকটা উপরে লিখে তারা সেটা রেখে দেয়। সোহানি শেফা সেটা মেনটেন করেছে বা করছে, দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক থিং। আমি মনে করি আপনারাও এটা চেষ্টা করতে পারেন। আধুনিক যে মানে সমসাময়িক সাহিত্য, এই সম্পর্কে তোমার আগ্রহ কেমন বা পড়াশোনা কেমন? কারণ তুমি যেহেতু লেখালেখি নিয়ে সামনে যাচ্ছ। সমসাময়িক সাহিত্যে আমার খুব বেশি একটা পড়ালেখা নেই, তার কারণ হচ্ছে হুমায়ুন আহমেদের পর আমাকে আর কেউ সেভাবে আকর্ষণ করতে পারেনি। হুমায়ুন আমার যদি থ্রিলার বইয়ের মধ্যে বলেন যে থ্রিলার কি পড়েছো, বাংলা আমি থ্রিলার পড়িনি, সত্যি কথা বাংলা থ্রিলার আমি পড়িনি, কারণ আমাদের তো থ্রিলার বই এরকম নেই। কিন্তু হুমায়ুন আহমেদের দেবীর খুব সুন্দর 2টা পর্ব ছিল, আমি পড়েছি, এটা আমাকে অন্যরকম অনুভূতি দিয়েছে। কারণ হচ্ছে এখানে ভয় আছে, ভীতি আছে, আর নানা ধরনের বিষয়ও আছে। যারা বইটা পড়েন ওরা এখন তো সিনেমা হয়েছে, সিনেমা দেখেছে অনেকে, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। যদি উনি থ্রিলারও লিখতেন, আমি এটা এই কারণে বলছি যে উনি যদি থ্রিলারও লিখতেন তাহলে খুব দারুণ লিখতেন, উনি বেস্ট লিখতেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো তুমি আমাদের বাংলা সাহিত্যের যদি প্রাচীন কাল বলো, 630 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এরপরে ধরো মধ্যযুগ আসলো, তারপরে আস্তে আস্তে আধুনিক যুগে বাংলা সাহিত্য প্রবেশ করলো। তো প্রাচীনকালে আমাদের চর্যাপদ
এগুলো আমরা জানি যে চর্যাপদ, এগুলো গানের সংকলন ছিল। তো প্রাচীন সাহিত্যের প্রতি তোমার কি কোনো আগ্রহ আছে? তোমার কি এমন মানে তুমি কি আমার প্রাচীন আসলে সাহিত্য পড়েছো? চর্যাপদ পর্যন্ত আমার খুব একটা আগ্রহ নেই, কিন্তু ময়মনসিংহ গীতিকার প্রতি আমার একটা ভালো আগ্রহ আছে। ময়মনসিংহ গীতিকা আমি কিছু পাতাও ফটোকপি এর ওর কাছ থেকে নিয়েছিলাম, ফটোকপিও না, সেটাকে বলবেন কি ওই যে আপনার মোবাইলে ছবি তুলে নেওয়া, সেখান থেকে আর কি প্রিন্ট আউট করে নেওয়া, এরকম কিছু নিয়েছিলাম। এবং আমার একটা সময় তো কবিতার প্রতি খুব ঝোঁক ছিল, কিন্তু ওই যে ধরেন আশেপাশের মানুষজন, প্রকাশক সবাই মিলে দল বেঁধে ওই থ্রিলার লিখিত থ্রিলারেই আমাকে সীমাবদ্ধ লিখেছে। এখন তুমি তোমার যে দিন ধরো 24 ঘন্টা, বাচ্চাদের সময় দিতে একটা মেজর টাইম যায়, আন্ডারস্ট্যান্ড, অবভিয়াসলি। এবং এখন কি পড়াশোনায় কোনো টাইম ডেডিকেট করেছো নিজেকে, যে ডেইলি 1 ঘন্টা? আমি গত 1 বছরের কথা বলছি, গত 1 বছরের মধ্যে আমি নেয়ার বিষয়ে যেতে পারিনি, সত্যি কথা। আমি বই লিখেছি, দেয়ার বিষয়ে গেছি, কিন্তু গত 1টা বছর আমি নেয়ার কিছুতে যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার এই পরিবার এবং বাচ্চাদের নিয়ে আমি এত ব্যস্ততম সময় কাটিয়েছি যে এই সময় আমি কিছু নিব বলতে বোঝাচ্ছি আমি পড়াশোনার কথা বলছো। পড়া মানে হচ্ছে নেয়া, ভেতরে কিছু নেয়া, কিছু ইনহেল করা। হ্যাঁ, পড়া মানে হচ্ছে অক্সিজেনের মতো কিছু নেয়া ভেতরে। অক্সিজেন যেমন আপনাকে সজীব করে, প্রতিটা ইনহেলিং এর মাধ্যমে আপনি কিছুটা হচ্ছে অক্সিজেন নেন, এবং এই অক্সিজেন কি করে আপনার মানে অক্সিজেন কিছুটা নেন বললাম কেন, কারণ আমরা নানা ধরনের গ্যাস নেই, কিন্তু তো কিছুটা অক্সিজেন যেটা নিয়ে আমাদেরকে ওইটা আমাদের কোষগুলোকে প্রসারিত করে, আমাদেরকে ভালো করে। তো বইটার বিষয়টা কিন্তু সেম। বই যখন আপনি খুলে পড়েন এটা ওই ইনহেল করার মতোই। বইটা যখন আপনি কিছুক্ষণ পড়েন তখন আপনি কিছু সিকোয়েন্স, কিছু গল্প, কিছু মানুষের কথা, কিছু আবেগকে ইনহেল করেন। প্রত্যেকটা জিনিস আপনাকে আপনার মনের বিভিন্ন অংশকে পরিবর্তন করে, বিভিন্ন পার্টকে আপনার প্রসারিত করে, কিছু সংকুচিত করে, কিছু প্রসারিত করে। এই সংকোচন প্রসারণের মধ্যে দিয়ে একটা বই আসলে আমাদেরকে নিয়ে যায়। তো আমি এবার নিতে পারি নাই, মানে আমি শ্বাস নিয়েছি কিন্তু আমি কিছু জ্ঞান নিতে পারি নাই। খুব স্বাভাবিক, কারণ এত দুটো বাচ্চা মানুষ করা একসাথে, ইট ইজ আ ভেরি টাফ থিং। এবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে তোমার কি কোনো বক্তব্য আছে, মানে বা তোমার পাঠকদের উদ্দেশ্যে? আমার পাঠকদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে, প্রথমে আমি তরুণদেরকে একটু বলতে চাই, কারণ আমার যারা পাঠক তারা কিন্তু খুব তরুণ। কারণ আমি নিজে যে দিনগুলোতে বইমেলাতে যাই আমি দেখি তারা কিরকম এইজের, আমার সাথে অনেকেরই ফিজিক্যালি দেখা হয়, কথা হয়, ভালো মন্দ জিজ্ঞেস করেন। তো এই জন্য আমি তরুণদের উদ্দেশ্যে আমি স্পেশালি বলতে চাই, আমাদের এই যে জেনারেশনটা যাচ্ছে, এখন যে সময়টা যাচ্ছে, এ সময়ে আমরা একটা গোল নির্ধারণ করে আগাবো। জীবনে একটা গোল এরকম না যে আমি 70 বছর বয়স যখন আমার হবে তখন আমি এই হব, এইটা না। গোলগুলো এত বিশাল করলে আপনি মনকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারবেন না। আপনার একটা লক্ষ্য থাকবে যে আমি জীবনে একটা বড় কিছু হব এবং এই সেক্টরে হতে পারি, কিন্তু আপনাকে ছোট ছোট করে টার্গেট ফিক্স করতে হবে। জীবনে যারা বেশি এগিয়ে যেতে চায় তারা কিন্তু বড় বড় গোল সেট করে না, তারা ছোট ছোট গোল সেট করে, প্রত্যেকটা মানে সেট আপকে তারা অ্যাচিভ করে এবং তারা সেকেন্ড স্টেপে যায়। তো আপনাদেরকে বলবো ছোট ছোট করে গোল নির্ধারণ করেন, জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার জীবনটা সুন্দর করতে মাদকের প্রয়োজন নেই, আপনার জীবনটাকে সুন্দর করতে ব্যর্থ প্রেমের প্রয়োজন নেই, আপনার জীবনটাকে সুন্দর করতে ছোট ছোট কিছু গোল দরকার। সুপ্রিয় দর্শক, আমরা ব্যর্থ প্রেমের কাহিনী শুনতে চাই না, থ্রিলার শুনতে চাই ভবিষ্যতে, এবং জীবনকে সফল করতে চাই ছোট ছোট প্রচেষ্টার মধ্য দিয়ে। সেই সফলতা আমাদের জীবনে আসবে, যেটা সোহানী বলল এতক্ষণ। তো থ্যাংক ইউ সোহানী, আমার সাথে আলোচনায় খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার জন্য। তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিপার্শ্বিক অনেক বিষয় আমাদের আলোচনায় চলে আসছে। আবার হয়তো কোনোদিন দেখা হবে তোমার সাথে। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।